লক্ষ্মী ভাণ্ডার পার্ট 3, জয়দেবের মেলা, বাংলা কেন এগিয়ে। তো কয়েকদিন আগে আমি লক্ষ্মী ভাণ্ডার নিয়ে দুটো অডিও নোট শেয়ার করেছিলাম এখানে। তার মূল লক্ষ্য ছিল যে এই লক্ষ্মী ভাণ্ডার সহ যে বিভিন্ন বাংলা রাজ্য সরকারের যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো আছে তার আন্ডারলাইন যে ডায়নামিক্সটা বা ডিজাইনটা, যে ইকোনমিক্স ডিজাইনটা, সেটা নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে আমি একটা অনুভব করেছিলাম যে যারা শাসক দল আছে এবং যারা বিরোধী দল আছে তাদের যারা সমর্থক, যারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, তাদের প্রায় ম্যাক্সিমাম লোকের মধ্যে আমি দেখেছিলাম কোনো অ্যাওয়ারনেস নেই। মানে শাসক দলের সমর্থকদের মধ্যে আমি দেখেছিলাম কোনো প্রকার অ্যাওয়ারনেসই নেই। তো এই আলোচনাটা ঠিক লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নয়, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার 3 এই জন্য বলছি যে ব্যাপারটা একটা কন্টিনিউয়েশন, যে আগের দুটো একটা পার্টের একটা ইকোনমিক্সটা নিয়ে একটা আলোচনা। তো জয়দেবের মেলার কিছু ব্লগ আমি দেখলাম, আজকেই দেখলাম। জয়দেবের মেলায় আমি পার্সোনালি যাইনি কোনো দিন, দেখবো যদি সুযোগ ঘটে কোনো দিন, যখন ইন্ডিয়াতে যাই তখন একবার দেখার চেষ্টা করব। তো আমি ইউটিউবের ভ্লগগুলো খুব ফলো করি। প্রচুর ছেলে মেয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ করে, খুব ইনফরমেটিভ ব্লগ করে। তো সেই ব্লগ দেখতে দেখতে একটা বিষয় আমার খুব ভালো লাগছিল, বেশ গর্ববোধ হচ্ছিল যখন দেখলাম একটা ছেলে একজনকে জিজ্ঞেস করছে, মানে জয়দেবের মেলাতে এরকম প্রচুর ঠাকুর নিয়ে অনেকে বসে, মানে ডোনেশন নেয়, মানে বিভিন্ন মা কালী, জয়দেব, আরও এদের সমস্ত মূর্তি নিয়ে বসে। তো লোকে এটা একটা ট্র্যাডিশন, ওখানে লোকে দেখে ওখানে অর্থ দান করে। তো ওরকম একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছে আপনি কতদিন ধরে আসছেন। সে বলছে আমি 10 বছর বয়স থেকে আসছি, এখন আমার তার 42 বছর বয়স, মানে 32 বছর ধরে আসছেন তিনি। তা তিনি তাকে জিজ্ঞেস করছে ইউটিউবার যে আপনি আপনারা খাওয়া দাওয়াটা কোথায় করছেন। তো বলছে না না, এখানে আমাদের খাওয়া দিয়ে যাচ্ছে, চা দিয়ে যাচ্ছে, জল দিয়ে যাচ্ছে, মানে পানীয় জল দিয়ে যাচ্ছে, সমস্ত ব্যবস্থা খুব সুন্দর রয়েছে। আমাদের ওঠার, মানে আমাদের স্নান করার সময় নেই, মানে মানে এত, মানে তাদের বিজনেসটা চলছে। তারপর আমি আরও কিছু ব্লগার দেখলাম, দেখলাম বিশাল ভিড়, মানে জয়দেবের মেলাতে সমস্ত লোকের মুখে হাসি। এবার দেখুন, এই যে রুরাল ইকোনমিটাকে চাঙ্গা করা, যে করেই হোক, এই যে লক্ষ্মী ভাণ্ডারের অর্থটা দিয়েও কিন্তু, কেননা দেখলাম একটা ব্লগে দেখলাম কয়েকজন মহিলা তারা একসাথে বেরিয়েছে গ্রুপে, তারা একসাথে গুড় বাদাম কিনছে। আর একটা ব্লগে এরকম দেখলাম নিজের পয়সায় তারা গুড় বাদাম কিনছে, তাদের হাতে কিছু ক্যাশ রয়েছে, যে এটা লক্ষ্মী ভাণ্ডার মারফত আসুক বা অন্য, তারা হয়তো নিজেরা রোজগার করছে, দুটোই হতে পারে। মানে রোজগার করলেও তারা সেই রোজগার থেকে অর্থ নিয়ে এসছে মেলাতে, বা তাদেরকে যে মাস গেলে যে 1,000 টাকা দেওয়া হচ্ছে সেই নিয়ে তারা চলে এসছে, মুখে হাসি, গুড় বাদাম কিনছে, গুড় বাদামওয়ালার বিক্রি হচ্ছে। এরকম মেলাতে প্রচুর লোককে দেখলাম মুখে হাসি নিয়ে বলছে দারুণ ব্যবসা হচ্ছে, খুব মেলায় ভিড় লেগে গেছে। এবার অনেকেই বলে, মানে যারা কিছু বোঝে না, ইকোনমিক্সটা বোঝে না, তারা বলে যে কলকারখানা হচ্ছে না, কলকারখানা। আপনাকে এটা জিনিস বুঝতে হবে, যেটা আমি আমার আগের দুটো অডিওতে বলেছি ওই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, মানে আমি এই বিষয়ে একদম, মানে আনপার বা ইরেলিভেন্ট নলেজ নয়, ঠিক আছে, ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু ভালোই জানি। তো আহ, এই যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন, আপনাকে হয় হাইলি কোয়ালিফাইড হতে হবে, মানে টেকনিক্যালি হাইলি কোয়ালিফাইড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হতে হবে, বা মাস্টার্স, ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে, বা পলিটেকনিক বা অ্যাপ্রেন্ট বা যেগুলো বিভিন্ন ক্লাস 8 পরে যেগুলো করায় সেগুলো হতে হবে। কিন্তু সেই ধরনের কাজ কিন্তু কমে গেছে, সেই ধরনের বড় ইন্ডাস্ট্রিতে অটোমেশনের পর কমে গেছে। তো আপনি যে কারখানায় কাজ করবেন সেই কনসেপ্টটা আগেকার দিনে ছিল, সেই মানে সত্যজিৎ রায়ের, মৃণাল সেনের সিনেমা হচ্ছে সেই যুগ থেকে কিন্তু কারখানা ব্যাপারটা অনেকটা এগিয়ে গেছে। এখন হয় আপনি হাইলি এডুকেটেড হবেন, নয়তো আপনি কারখানায় চাকরি পাবেন না। কিন্তু আমাদের যে পপুলেশনকে আমরা যে অ্যাকোয়ার করেছি, এই মুহূর্তে অ্যাকোয়ার করেছি বা হাতে রয়েছে গোটা দেশ জুড়ে, সেখানে তো বিশাল সংখ্যক মানুষের কাছে তো সেরকম টেকনিক্যাল এডুকেশন নেই। তো তারা করবে এটা কি? আপনি সবাইকে কলকারখানায় ঢুকিয়ে দেবেন? সেটা সম্ভব নয় না। যে যে ধরুন, মানে তো ক্লাস 8 অবধি পড়েছে, কোনো টেকনিক্যাল কোনো ট্রেনিং নেয়নি, তার এখন 30 বছর বয়স কি 40 বছর বয়স, তাকে আপনি কোথায় ঠেলে দেবেন? কোন কারখানা খুলে তাকে ঢুকিয়ে দেবেন? জাস্ট একটা বডি হিসেবে ঢুকিয়ে দেবেন? এই ভাবনা চিন্তাগুলোর থেকেই বোঝা যায় যে দেশটা কেন পিছিয়ে, আর কেন দেশটা এগোচ্ছে না। আমি আমার আগের অডিওতে যেটা বললাম যে একটা দেশে বিশাল জনসংখ্যা, একটা তার সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই সমস্যাটাকে অ্যাকনলেজ করে আপনি যে এগিয়ে যাবেন তার পরিকল্পনা কী এবং তার প্রোগ্রেস রিপোর্ট কী,
প্রায় শূন্য গোটা দেশ জুড়ে। একমাত্র বাংলাতে আমি দেখে বেশ ভালো লাগছে। দেখুন, আমি সেই শ্রেণীর মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের মধ্যে পড়ি না যার কাছে দেশের অগ্রগতি ইজ ইকুইভ্যালেন্ট টু হিজ ওন পার্সোনাল ব্যাংক ব্যালেন্স গ্রোথ। তার কেন হবে? আমার মাস গেলে ব্যাংকে অনেক টাকা পড়ছে, তার মানে কি আমার দেশের সবার ব্যাংকে পড়ছে? পড়ছে তো নয়, তাই তো? মানে আমার অগ্রগতি, আমার প্রসপারিটির সাথে দেশের প্রসপারিটি কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম যারা এনআরআই, তাদের মধ্যে বাঙালি এনআরআইও আছে, তারা মানে তাদের নিজস্ব ব্যক্তিগত গ্রোথ অফ ওয়েলথের সাথে তারা দেশের গ্রোথ অফ ওয়েলথের তুলনাটা করে, যেটা একদমই একটা টেকনিক্যালি ইনকারেক্ট। আমি অনৈতিক ওই দিকেই যাবো না, আমার টেকনিক্যালি ব্যাপারটি ইনকারেক্ট। আপনি যেমন মুম্বাইয়ের ক্ষেত্রে আমরা দেখি অনেকে আলোচনা করে মুম্বাই কেন এগিয়ে, মুম্বাই কত এগিয়ে, এসব অনেক কিছু বলেন। আমি 1-1.5 বছর আগে যখন ইন্ডিয়া ট্যুরে গিয়েছিলাম তখন মুম্বাইতে গিয়েছিলাম, ওই যে গণেশের যে মন্দিরে রয়েছে সেখানে গিয়েছিলাম। তো ছিলাম ওখানে, মুম্বাইতে 2 দিন ছিলাম। তো দেখুন মানে মুম্বাইতে তো অনেক মানুষের হাতে অনেক টাকা আছে, বিশাল দামি দামি সমস্ত অ্যাপার্টমেন্ট রয়েছে, কিন্তু সেখানে একটা হিউজ পার্সেন্টেজ স্লামসে থাকে। এবং শুধু সেইটা নয়, মানে স্লামস তো ঠিক আছে, মহারাষ্ট্র মানে একটু মুম্বাই থেকে বেরিয়ে একটু গ্রামের দিকে যাবেন, সেখানে অসংখ্য অসংখ্য সংখ্যায় মানুষ সুইসাইড করছে, মানে আত্মহনন বা আত্মহত্যা করছে তারা। চাষিরা আত্মহত্যা করছে। ব্যাপারটা ভেবে লজ্জা লাগে না আপনার? ভেবে একটুও কি লজ্জা লাগে না? আপনি একদিকে বলছেন মুম্বাই এত ধনী শহর, নিউ ইয়র্কের সাথে তুলনা করছেন। বলুন তো কোন মানে, ইউএস ভুলে যান, ইউরোপের একটা গরিব দেশের কথা বলুন, খুব গরিব দেশ, খুব গরিব দেশের কথা বলুন, যেখানে চাষিরা বা সমাজের যারা ব্লু কলার তারা অর্থাভাবে তারা সুইসাইড করছে। এ ভীষণ লজ্জার বিষয়। জানি না মানে আপনাদের মধ্যে মান বা হুঁশ আছে কি না। আপনারা তো মানুষ, কিন্তু মান বা হুঁশ ছাড়াই একটা মানুষ। তো এই যে বাংলাতে যে রুরাল ইকোনমিটাকে চাঙ্গা করা হচ্ছে, আর ওই যে কলকারখানা, এখনও জুট মিল নিয়ে আমি দেখি কিছু ইউটিউবার চলেছে, জুট মিল নেই খোলেগা, জুট মিল নেই খোলেগা। আরে ভাই, জুট জুট জিনিসটা যখন একটা তার একটা প্রোডাক্টের একটা একটা রিকোয়ারমেন্ট ছিল, বাজারে চাহিদা ছিল, তখনও প্লাস্টিক্স বলে কিছু ছিল না বাজারে। পরবর্তীকালে প্লাস্টিক এলো, প্লাস্টিকের নিয়েও আরও সমস্যা দেখা দিল। আমি জানি, কারণ আমি ফিল্ড থেকেই রয়েছি। প্লাস্টিকের সমস্যা দেখা দিল, কিন্তু জুটের পক্ষে কিন্তু আর সেই আগের জায়গাটা ফেরত ফেরত আসা সম্ভব নয়। মানে সেই জুটের যুগটা চলে গেছে। তো সেইটা নিয়ে আঁকড়ে পড়ে থাকলে হবে না। ওই জুট মিল কেন বন্ধ হয়েছে, কীভাবে বন্ধ হয়েছে, কে কার সাথে আপোষ করেছে, সেই বিষয়ে যাচ্ছি না, সেটা একটা অপ্রিয় বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে আপনি ওই আবার সেই জুট মিল খোলেগা নেই, এই ধরনের বোকা বোকা প্রশ্ন প্রচুর হিন্দিভাষী দেখি এসে কলকাতা, এখন তো ইলেকশনের বাজার, এসে জিজ্ঞেস করছে। বোঝা যায় যে কতটা অশিক্ষা তাদের মধ্যে, আর বোঝা যায় যে কেন বলে কাউ বেল্ট বা গো বলায় এত অশিক্ষার, সেখানে প্রলয়, অশিক্ষার প্রলয় হচ্ছে গো বলয়তে। তো সেই জন্য বলছি যে এই যে রুরাল ইকোনমিটাকে এইভাবে চাঙ্গা করছে, যার জলজান্ত উদাহরণ আপনারা নিজেরাই সার্চ করুন। আমি কি কি বলছি সেটা দরকার নেই, আপনারা নিজেরাই ইউটিউবে যান, জয়দেব মেলা বলে সার্চ করুন, এক লেটেস্ট ভিডিও দেখুন। আপনার 3-4 বছরের পুরনো কেন মেলা দেখবেন, এই বছর 2026-এ জয়দেব মেলার বিভিন্ন ইউটিউব ব্লগগুলো দেখুন, দেখবেন কতটা সেখানে বিজনেসটা হচ্ছে। হ্যাঁ, তো এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি শহরে বসে আছেন, কলকাতা শহরে বসে আছেন, আপনার বেশ পয়সা আছে, ভালো মন্দ খাচ্ছেন, মানেই যে সারা দেশের মানুষ একইভাবে আছে তা তো নয়। তো সেইটা যখন হবে, মানে আপনার গ্রামের মানুষ, আপনার দেশের হতদরিদ্র মানুষও যখন একটা ন্যূনতম জীবনযাপন করবে, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং থাকবে, তখনই আপনি একটু গর্ব করবেন। অনেকেই বলেন বন্দে ভারত ট্রেন হয়েছে, আমাকে যে প্রথম বলেছিল, আমি বলেছিলাম ভাই লোকাল ট্রেনে কবে বাথরুম আসবে? লোকাল ট্রেনে কবে বাথরুম আসবে? প্রত্যেকটা ট্রেন স্টেশনে কবে বাথরুম আসবে, পরিষ্কার বাথরুম আসবে, ন্যূনতম ফেসিলিটিগুলো আসবে? সেদিন যেদিন হবে সেদিন কথা বলবে। একটা দুটো মানে বন্দে ভারত ট্রেন টানার ওই মানে একটা গরিব দেশে তো কিছু ধনী ব্যক্তি থাকবেই। ট্রেন ব্যবস্থাটা ওরকম হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম ট্রেন গরিব আর একটা দুটো বড় লোক, যেমন টিপিক্যাল আফ্রিকান দেশে যাবেন, কিছু সুপার রিচ লোক থাকবে, ম্যাক্সিমাম লোক না খেতে পেয়ে কুকুর বেড়ালের মতন বেঁচে আছে। ট্রেন ব্যবস্থাটা এখন ওরকম হয়ে গেছে, কিছু সুপার রিচ মানে বন্দে ভারত ট্রেন, আর বাকি ওরকম লাত খাচ্ছে ওরকম ট্রেন। তো এই বৈষম্য থেকে একমাত্র আমার বাংলাকে দেখেই ভালো লাগছে, যে বাংলাকে দেখে তাও একটু গর্ব করা যায়। মানে কোনো বিদেশির সাথে যদি আমি বলি, যে সে জিজ্ঞেস করে আমার দেশ সম্পর্কে, আমি বাংলার কিছু ভিডিও তাকে দেখাতে পারি, বলবো দেখো এখানে বাংলা, আমাদের রুরাল যে পপুলেশন তারা এরকমভাবে রয়েছে। হ্যাঁ, কিন্তু বাকি রাজ্যে মানে আমাকে কি বলবে, এটা কি দেখাচ্ছে, এটা মানে জঙ্গল রাজ, এটা এটা কোনো রাজ হলো? এটা তো মানে জঙ্গলে এমন একদিকে সিংহ রয়েছে হাম্বা হুম্বা করছে, আর এদিকে কিছু
হরিণ মানে ভীত সন্ত্রস্ত। তো বাকি রাজ্যকে নিয়ে আমি কিছু বলতে পারবো না। মুম্বাইকে নিয়ে কী বলবো? আমি একটা যদি মুম্বাই নিয়ে কিছু বলতে যাই, তারপর বলবে যে তোমার মুম্বাই শহরে এত লোক কেন বস্তিতে থাকে, আর তোমার মহারাষ্ট্রে এত কেন মানে হাজার হাজার কেন চাষি সুইসাইড করছে, তাই না? তো এইগুলো নিয়ে কিন্তু ভাবা দরকার, এইগুলো নিয়ে প্রশ্ন করা দরকার। তাহলেই দেশটা এগোবে, না তো এই দেশটা থার্ড বিশ্ব হয়ে থাকবে। আর আপনি লাফালাফি করবেন, আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে, আপনার কাছে অপর্যাপ্ত ডেটা প্ল্যান আছে, আপনি সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছা তাই করে যাবেন, আপনি আপনার চাহিদার সাথে দেশের চাহিদা গুলিয়ে ফেলবেন। সকলে ভালো থাকবেন।